হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBPSC গাইড। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামের জন্য বাংলা ডেসক্রিপটিভ এর 4 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগের 3টে ক্লাস আমরা ডিফারেন্ট টপিক নিয়ে ডিসকাশনস করেছিলাম। তো সেই ভিডিওগুলো যদি মিস করে থাকো তোমরা, তাহলে অনুরোধ করবো সেই ভিডিওগুলো কিন্তু প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। আর যারা আমাদের চ্যানেলে প্রথম আসছো, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে যে ঘন্টা বাটনটা আছে সেটা হচ্ছে প্রেস করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলোর কিন্তু আপডেট তোমরা নিয়মিত পেয়ে যাবে। আজকে দেখো, আজকে আমরা করোনা মহামারীর সময়ে অনলাইন শিক্ষা এই নিয়ে হচ্ছে একটা প্রতিবেদন লিখব, ঠিক আছে? দেখো, করোনা মহামারীর সময় চলছে এবং এই সময়ে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, তারপর স্বাস্থ্য বা সামাজিক সমস্ত কিছু মোটামুটি ভেঙে পড়েছে, ঠিক আছে? তো এই নিয়ে যখন আমাদের অনলাইন শিক্ষা নিয়ে, করোনা মহামারীর সময়ে অনলাইন শিক্ষা নিয়ে প্রতিবেদন লিখতে বলবে, তো আমি একটা হেডলাইন চুজ করেছি এর জন্য। তোমরা জানো যে প্রতিবেদনের একটা মাস্ট যে টপিক, মাস্ট হচ্ছে একটা এসেনশিয়াল পার্ট, যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ক্যাচি হেডলাইন্স, ঠিক আছে? এই নয় যে হেডলাইনটা খুব টাফ হবে বা হচ্ছে অনেক জটিল শব্দ ইউজ করবে, এমন নয়। খুব সিম্পল ইউজ করবে, কিন্তু সেটা ইউনিক হবে। ওকে, দেখো, আর আমি তোমাদের প্রত্যেক ক্লাসে বলে নিই, এই যে প্রতিবেদন লেখাটা, এটা তুমি মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, সবার যে ইউনিক হবে তেমন নয়, ঠিক আছে? আমি এই টপিকের উপর প্রতিবেদন আসলে কেমনভাবে রিপ্রেজেন্ট করতাম সেইটাই আর কি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা হয়তো আমার থেকে বেটার লিখতে পারো এবং অন্যও লিখতে পারো, ঠিক আছে? দেখো, এই প্রতিবেদনের জন্য আমি যে হেডলাইনটা চুজ করেছি এইটা, ঠিক আছে? করোনা আবহে অনলাইন শিক্ষার গুরুত্ব ও ঘাটতি। অর্থাৎ তোমরা হেডলাইন থেকেই আর কি যাচাই করতে পারছো এই করোনার সময় অনলাইন শিক্ষাটা এসছে, এর হচ্ছে গুরুত্বটা বা কি, বা এটা আসার ফলে সুবিধা বা কি হয়েছে এবং ঘাটতি বা কি হচ্ছে। হ্যাঁ, তো অর্থাৎ মেরিটস এবং ডিমেরিটস দুটোই কিন্তু থাকবে এবং এটা আমরা হেডলাইন থেকে কিন্তু আজ করতে পারছি এর বডির মধ্যে কি থাকবে। তারপর দেখো, আমি এখানে নিজস্ব সংবাদদাতা লিখলাম প্রত্যেক দিনের মতো, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা কলকাতা যে প্লেস থেকে, মানে উল্লেখযোগ্য যে প্লেস থেকে তোমরা হচ্ছে বিলংস করো সেখানে দেবে, ঠিক আছে? বা যেখান থেকে ধরো কেউ আসানসোল লিখতে পারো, প্রবলেম হবে না কলকাতা ছাড়া, ঠিক আছে? কেউ দুর্গাপুর লিখতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? বা কেউ হাওড়া লিখতে পারো, নো প্রবলেম। তারপরে দেখো, আমাদের এক্সাম যেহেতু 27শে সেপ্টেম্বর একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে, তো আমি ঠিক তার আগের দিনের ডেটটা দিয়েই আর কি এগিয়ে চলছি। তারপর দেখো, আমি যে ইন্ট্রোডাকশনসটা দিয়েছি এই প্রতিবেদন লেখাটার, করোনা মানব জীবনে নানা দিকেই ব্যাঘাত সৃষ্টি করেছে। দেখো, এই কথাটা আর বলার নেই, ঠিক আছে? করোনা আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, ওকে, বা সামাজিক ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু একদম মেরুদণ্ডহীন করে দিয়েছে। এবং যেহেতু আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে ডিসকাশনস করছি, তার জন্য আমরা স্পেশালি শিক্ষা ব্যবস্থাকেই উল্লেখ করলাম বা মেনশন করলাম। চরম আঘাত এনেছে শিক্ষাক্ষেত্রে, ঠিক আছে? করোনা আমাদের চরম আঘাত এনেছে শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষাক্ষেত্রে। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা বিগত 5 মাস ধরে স্তব্ধ হয়ে গেছে। দেখো, প্রাথমিক প্রাইমারি থেকে উচ্চশিক্ষা যারা হায়ার এডুকেশন করছে বা গবেষণা করছে, বা যারা ডিফারেন্ট সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? বা হচ্ছে যারা সিভিল সার্ভিসের এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, হুম বিগত 5 মাসে কিন্তু এই সমস্ত শিক্ষা ব্যবস্থাটা কিন্তু, যে আমাদের চিরাচরিত শিক্ষা ব্যবস্থাটা কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে বা পুরোপুরি শেষ হয়ে গেছে আমরা বলতে পারি। এবার দেখো, যখন এই যে চিরাচরিত শিক্ষা ব্যবস্থাটা বা আমরা গুরুর সামনে থেকে যে শিক্ষা নেওয়ার পরম্পরাটা, সেটা কিন্তু ধ্বংস হলেও বা শেষ হলেও এরই মধ্যে অনলাইন ক্লাস বা অনলাইনে পড়ানোর যে আলোচনা একটা শুরু হয়েছে, ঠিক আছে? অর্থাৎ অনলাইন শিক্ষার একটা ইন্ট্রোডাকশনস হচ্ছে, যেহেতু এর এক্সিস্টেন্সটা অনেক আগেই ছিল। হুম ইন্টারনেট যখন এসছে, তারপরে যখন ইউটিউব এসছে, তারপরে কিন্তু অনলাইন শিক্ষার যে প্রসারটা, ঠিক আছে, সেটা কিন্তু আস্তে 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 হয়েছে। কিন্তু লকডাউন পরবর্তীকালে এই অনলাইন শিক্ষার গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী এবং সেটা কত শতাংশ হবে
সেটা তোমরা নিজেরাই অনুমান করতে পারছো। দেখো অনলাইন শিক্ষা যে সেটা আমাদের জিওর 4G আসার পরে কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছিল, ঠিক আছে? কিন্তু এই করোনা আবহের পরে সেটা কিন্তু গ্রাফটা একদম স্ট্রিটভাবে বেড়ে গিয়েছে। তারপর দেখো করোনা পরিস্থিতিতে এখন শিক্ষা পদ্ধতি চালু রাখার অন্যতম উপায় হচ্ছে অনলাইন ক্লাস, তাই না? এছাড়া আর কোনো উপায় নেই। লকডাউনের জন্য আমরা কি করেছি? আহ, করোনা ভাইরাসকে আটকানোর জন্য আমরা লকডাউন করেছি এবং লকডাউনে সেখানে যান চলাচল বন্ধ। তারপর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স আমাদেরকে চলতে হচ্ছে। যখন লকডাউন চলছে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হচ্ছে, তখন তো চিরাচরিত যে শিক্ষা ব্যবস্থা সেটা কোনোভাবেই পসিবল না, তাই না? তার জন্য আমরা শরণাপন্ন হচ্ছি কিসের? অনলাইন ক্লাসের বা অনলাইন শিক্ষার। এবং নানা অ্যাপের মাধ্যমে কিন্তু বিভিন্ন স্কুলে চলছে এই ক্লাস। এখানে তোমাদের একটা কথা বলবো, তোমরা কিন্তু স্পেসিফিক কোনো অ্যাপ উল্লেখ করবে না পরীক্ষাতে, ঠিক আছে? সেটা জুম অ্যাপ হোক, গুগল মিট হোক, বা স্কাইপই হোক, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ হোক, এরকম অ্যাপের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট লিখবে যে নানা অ্যাপের মাধ্যমে বিভিন্ন স্কুল বা প্রতিষ্ঠান বা কোচিং ইনস্টিটিউট তারা কিন্তু ক্লাস নিচ্ছে, বোঝা গেল? কিন্তু স্পেসিফিক কোনো অ্যাপের নাম তোমরা নেবে বা মেনশন করবে না এখানে, হয়েছে? এবার দেখো অনলাইন ক্লাসে কি হচ্ছে? অনলাইন ক্লাসে যারা ছাত্রছাত্রীরা আছে তারা ঘরে বসেই তাদের ক্লাসগুলো করতে পারছে, ঠিক আছে? তোমরা এখন ইউটিউবে এই ক্লাসটা দেখছো, ঠিক আছে? তো এই ক্লাসটা তোমরা যে কোনো টাইমে, হয়তো ধরো ঘুমানোর আগে দেখতে পারো, বা তোমরা ধরো আহ, সন্ধ্যাবেলা পড়তে বসলে এবং এটা নিয়ে লিখছো, এই ভিডিওটা দেখে তোমরা নোট বানাতে পারো। অর্থাৎ অনলাইন ক্লাসটা কিন্তু তারা হচ্ছে ঘরে বেশি করতে পারছে এবং যে কোনো সময়ে তার ইচ্ছা মতো করতে পারছে। এতে তাদের কি হচ্ছে? এতে শিক্ষার্থী যারা শিখছে তাদের যাতায়াতের খরচটা বেড়ে যাচ্ছে, এবং শুধু যাতায়াতের খরচ নয়, সময়টাও কিন্তু বেঁচে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে দেখো এগুলো আমরা কিন্তু অনলাইন ক্লাসের যেটা গুরুত্ব, মেরিটস নিয়ে ডিসকাশনস করছি। হুম এবার দেখো অনলাইন ক্লাসে সব থেকে বড় সুবিধা হলো ক্লাসগুলো সংরক্ষিত হিসেবে পাওয়া যায়, মানে রেকর্ডেড ফর্মে পাওয়া যায়। আমাদের যে হচ্ছে অফলাইন মোডে কি হয়, ধরো আজকে কোনো একজন টিচারের গুরুত্বপূর্ণ ক্লাস আছে বা টপিক আছে যেগুলো থেকে এক্সামে প্রত্যেক বছর প্রশ্ন আসে। যদিও ধরো আনফর্চুনেটলি আমি ক্লাসটা মিস করে গেছি, তখন কি হবে? আমার কিন্তু ওই স্যারের লেখা নোট এর উপর ভরসা করতে হবে, বা কোনো ফ্রেন্ডের থেকে বুঝে নিতে হবে। কিন্তু আলটিমেটলি সেটা কি স্যার যিনি পড়াচ্ছেন সেটার ইকুইভ্যালেন্ট হবে? সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট কখনো হবে না, ঠিক আছে? এবার দেখো অফলাইন অনলাইন মোডে কি হচ্ছে? অনলাইন মোডে তোমার ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে থাকছে। সে যেহেতু এটা সব ক্ষেত্রে নয়, যারা ইউটিউবে ক্লাস করছে বা ডিফারেন্ট অ্যাপের মাধ্যমে ক্লাস করছে, সেখানে কি হয় বেসিক্যালি ক্লাসগুলো অনলাইন মানে রেকর্ডেড মোডে থাকে। অর্থাৎ আমার জন্য ধরো এখন আমার শরীরটা ভালো লাগছে না, বা আমি একটা কোনো কাজে হয়তো বাইরে গেছি, ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, তখন কি হবে? আমি ক্লাসটা হচ্ছে পরে, যখন আমার সময় হচ্ছে তখন আমি অ্যাটেন্ড করলাম, ঠিক আছে? এইটা হচ্ছে রেকর্ডেড ফর্মের ক্লাসটা, এটা কিন্তু অনলাইন মোডের ক্লাসের সব থেকে বড় সুবিধা শিক্ষা ব্যবস্থায়। আর একটা কি ব্যাপার দেখো, ধরো অফলাইন মোডে ক্লাস চলছে, কোনো স্যার তার গুরুত্বপূর্ণ একটা টপিক বোঝাচ্ছেন, তখন কি হচ্ছে? আমি ধরো হচ্ছে অন্যদিকে কনসেন্ট্রেট করে ফেললাম, তখন কিন্তু যে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে মিস করে গেলাম। কিন্তু অনলাইন মোডে কি হয়, এরকম যদি মিস হয়ে যাও তাহলে কিন্তু আবার ফের ব্যাক করে শোনার ফেসিলিটি আছে, যেটা অনলাইন মোডে কিন্তু অফলাইন মোডে কিন্তু নেই, হয়েছে? এর ফলে আমি কি লিখলাম? এর ফলে হু হু করে বৃদ্ধি পাচ্ছে অনলাইন শিক্ষার ব্যবস্থা। দেখো অনলাইন যখন শিক্ষা প্রকোপটা বাড়বে, তখন ডিফারেন্ট অ্যাপের রমরমাটা বাড়বে, ঠিক আছে? তারপর হচ্ছে অনেক টিচার্স আসবে এই ফিল্ডে, অনেক কোম্পানি আসবে এই ফিল্ডে, অনেক ইনভেস্টমেন্ট আসবে এই ফিল্ডে। যখন ইনভেস্টমেন্ট আসছে, কোম্পানির আর কি আনাগোনা শুরু হচ্ছে, ঠিক আছে, একটা সেক্টরে, তখন কি হবে? সেই সেক্টরে মানে সেখানে ব্যবসার হারটা বাড়বে, ব্যবসার লগ্নিটা বাড়বে, তাই না? এটাও হয়েছে তোমার অনলাইন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে করোনা পরবর্তী সময়ে। এবার দেখো এবার হচ্ছে আমরা ডিমেরিটস নিয়ে ডিসকাশনস করছি। দেখো এর পরের পার্টটা, অনলাইন এ কিছু কিছু ক্লাস হচ্ছে ঠিকই, কিন্তু রাজ্যের তথা
দেশের সব প্রান্তে সুফল মিলছে না। ঠিক আছে? দেখো এটা তোমরা নিজেরাই রিয়ালাইজ করবে যে অনলাইনে সত্যিকারের ক্লাস হচ্ছে এবং অনেকের কাছে শিক্ষা পৌঁছাচ্ছে। কিন্তু আমাদের রাজ্য তথা দেশের সব প্রান্তে কিন্তু সুফল মিলছে না। কেন সুফল মিলছে না? দেখো তার পরের লাইনে আমি লিখে দিয়েছি। কেননা গ্রাম এবং প্রত্যন্ত এলাকার অসংখ্য পড়ুয়ার কাছে সাইবার প্রযুক্তির আশীর্বাদ এখনো পৌঁছায়নি। যেটা হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে? ইন্টারনেট পরিষেবা বা সাইবার প্রযুক্তির আশীর্বাদ এখনো পৌঁছায়নি। ব্যাপারটা দেখো, আমরা যদি এনালাইসিস করি, ঠিক আছে? 4G ফোন কত শতাংশ মানুষের কাছে আছে ভারতে? বা ধরো এখনো কিন্তু যে মানে আগেকার যুগের ফোন, সেটাও কিন্তু এখনো ৩০ কোটি মানুষের হাতে পৌঁছায়নি। অর্থাৎ ১০০ কোটি মানুষের হাতে ধরো ফোন পৌঁছেছে। এটা আমি ধরে নিতে বললাম। ঠিক আছে? এবার স্মার্টফোন বা 4G পরিষেবা কত পার্সেন্টের কাছে আছে? তার অর্ধেক ধরো বা তার অর্ধেকের থেকে কম ধরো। এবার দেখো স্মার্টফোন পৌঁছেছে, কিন্তু তার জন্য একটা ভালো অনলাইন ক্লাস রান করার জন্য কি প্রয়োজন? একটা ভালো খুব সুন্দর নেটওয়ার্কের প্রয়োজন, তাই না? নেটওয়ার্ক, 4G নেটওয়ার্ক এবং লাইভ স্ট্রিম করা যাবে এমন নেটওয়ার্ক কত প্লেসে পৌঁছেছে আমাদের ভারতে, সেটা কিন্তু হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন থেকে যায়, তাই না? তাহলে এখানে একটা কি, সেই ধনী এবং শহর, এই গ্রাম এবং শহর এবং ধনী এবং দারিদ্র্যের মধ্যে কিন্তু বিভাজন রেখা থেকে যায়। কারণ কি দেখো, আমরা অপেক্ষাকৃত জানি যে হচ্ছে গ্রাম এরিয়ার থেকে কিন্তু শহর এরিয়াতে নেটওয়ার্ক ভালো থাকে। অর্থাৎ শহরে যারা বসবাস করছে তারা কিন্তু বেশি ফেসিলিটি পাচ্ছে বা পাবে। ঠিক আছে? বা ধরো ধনী এবং দরিদ্রের মধ্যে দেখো অনলাইন ক্লাসটা কিন্তু হচ্ছে কস্টলি, তাই না? অনেকটাই কস্টলি। সেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে হচ্ছে কি হচ্ছে, মানে ধনী যারা তারা কিন্তু সে খরচটা বেয়ার করতে পারছে, কিন্তু একজন দরিদ্রের মধ্যে সে খরচটা বেয়ার করতে পারছে না। 4G নেটওয়ার্ক বা স্মার্টফোন, এগুলো একজন দরিদ্র স্টুডেন্টের কাছে সেগুলো কিন্তু অনেকটা স্বপ্ন, তাই না? এবার দেখো, এই পয়েন্ট আমি লিখলাম, 2017-র এক সমীক্ষা অনুযায়ী আমাদের দেশে ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করতে জানে মাত্র 23%। দেখো আমরা 2011 যদি সেন্সাস দেখি তাহলে ওখানে আমাদের সাক্ষরতার হার কত ছিল? 74%। এবং আমাদের দেশে সাক্ষর সেই ব্যক্তিকেই বলা হবে যে কিনা লিখতে আর পড়তে জানে। এবার দেখো, স্মার্টফোন জানে বা স্মার্টফোন ব্যাপারে জানে বা কম্পিউটার চালাতে পারে, তাহলে কত? অনেক কম হবে। এখনো আমাদের যারা হচ্ছে মা বাবারা আছে তারা কিন্তু সঠিকভাবে স্মার্টফোনটা ইউজ করতে জানে না। আমরা যদি কোনো নাম্বারটাকে ডায়াল করে দিই তাহলে তারা কল করতে পারেন, তাই তো? এবারে যে খুব তাড়াতাড়ি অনেক স্টুডেন্টকে একসঙ্গে আমরা মানে করে ফেলবো, টেকের সঙ্গে সচরাচর করে ফেলবো, তেমনটা কিন্তু পসিবল না, তাই তো? অর্থাৎ এই যে আমাদের অনলাইন এডুকেশনের ব্যবস্থাটা, সেটা কিন্তু একটা লিমিটেড পার্সনের কাছেই পৌঁছানো সম্ভব হচ্ছে। এটা সার্বপরিভাবে কিন্তু পৌঁছানো পসিবল হচ্ছে না। দেখো, তারপরে দেখো টেকনিক্যাল ফল্ট, যেটা আগেই বলেছি, আছে বা স্মার্ট মোবাইল, ডেটা প্যাকের খরচ বা নেটওয়ার্ক সমস্যা এগুলো কিন্তু আছে। দেখো, অনলাইন ক্লাস অ্যাক্সেস করতে গেলে বা লাইভ ক্লাস অ্যাক্সেস করতে গেলে তোমাকে কি প্রয়োজন? একটা ভালো মোবাইল হতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ভালো 4G নেটওয়ার্ক হতে হবে। 2G বা 3G তে কিন্তু লাইভ স্ট্রিমিং বা হচ্ছে রেকর্ডেড ফর্ম করে ওগুলো ভালো কোয়ালিটির দেখা ইম্পসিবল। এবং সেগুলো করতে গিয়ে আমাদের অনেক প্লেসে হচ্ছে নেটওয়ার্ক পরিষেবাই ভালো আসে না। তাহলে সেখানকার স্টুডেন্টরা কি করবে? তারা কিন্তু হচ্ছে এক প্রকারে বঞ্চিত হবে। যারা হচ্ছে শহরে আছে বা হচ্ছে একটু হাই কোয়ালিটিতে ফ্যামিলিতে বিলংস করে, তারা কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবে। কিন্তু প্রত্যন্ত গ্রাম এরিয়াতে সেগুলো ভালোভাবে অ্যাক্সেসই করতে পারবে না। এবার দেখো, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল, সেটারও আমি মেনশন করেছি। অনলাইন ক্লাস না করতে পারলে পিছিয়ে যাবে পড়াশোনায়, এই আশঙ্কাতেই আত্মহত্যা করেছেন কেরালার মাল্লাপুরম জেলার নবম শ্রেণীর এক ছাত্রী। ঠিক আছে? এইটা কিন্তু শুধু এই ঘটনা নয়, অনেক ঘটনা আমরা দেখেছি। অনলাইন ক্লাস করতে পারছে না, হয়তো মোবাইল দিতে পারছে না বাবা মা, ঠিক আছে? বা ভালো নেটওয়ার্ক পাচ্ছে না, তার জন্য ভাবছে যে আমার পড়াশোনায় পিছিয়ে পড়বো। এবং এই আশঙ্কাতে কিন্তু আত্মহত্যা করেছে। শুধু এটা কেরালার ক্ষেত্রে নয়, আমি এখানে কেরালার ক্ষেত্রে মেনশন করলাম। এখানে বাংলাদেশে অনেক রকম ইনসিডেন্ট ঘটছে, আমাদের ভারতেও অনেক ইনসিডেন্ট হচ্ছে। কিছুদিন আগেই, ঠিক আছে? কিছুদিন আগেই একজন আহ, কৃষক তার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য তার যে গরু ছিল, যেটা হচ্ছে অনেক দুধ দিত, সেই গরুর দুধ দেওয়া, এটা কিন্তু গরুটা বেচে দিয়েছে এবং মেয়েটাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছে। ঠিক আছে? তো দেখো, যার হচ্ছে
আর্থিকভাবে সচ্ছল হতে গরুটা সাহায্য করছিল সেটা কিন্তু বেছে দিয়েছে মেয়েকে উপযুক্ত বা অনলাইন শিক্ষা, উপযুক্ত নয় বলবো, অনলাইন শিক্ষা দেওয়ার জন্য। বোঝা গেছে? তাহলে দেখো এই সব মিলিয়ে একটা কি তৈরি করছে? ডিজিটাল ডিভাইড তৈরি করছে। অর্থাৎ মানে সবার কাছে কিন্তু ইকুয়ালি পৌঁছাচ্ছে না। হুম? সবার কাছে সেম জিনিসটা কিন্তু ইকুয়ালি পৌঁছচ্ছে না। তার জন্য আমরা কি বলতে পারছি? যে অনলাইন একটা ডিজিটাল ডিভাইড করছে। ধনী এবং দরিদ্রের মধ্যে, গ্রাম এবং শহরের মধ্যে। ঠিক আছে? তারপর আমি কি লিখেছি দেখো, পড়াশোনার জায়গা থেকে একটা বড় অংশকে সরিয়ে দিচ্ছে। দেখো, এটা কিন্তু হচ্ছে সবাই আমার সাথে এগ্রি নাও করতে পারেন যে অনলাইন ক্লাস করতে গিয়ে কি করছি আমরা, অফলাইনে যে কনসেন্ট্রেশন দিয়ে পড়া যায় সেটা কিন্তু অনলাইনে কখনো পসিবল নয়। ধরো আমরা অনলাইনে ক্লাস করছি, কেউ একজন এসএমএস করলো, ঠিক আছে, বা কেউ একজন করলো, কল করে দিল, তখন আমাদের যে মাইন্ডটা সেটা কিন্তু ডাইভার্ট হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ যে একাগ্রতা বা কনসেন্ট্রেশনসটা সেটা কিন্তু আমাদের অনলাইনে সেই অফলাইনের মতো হচ্ছে না। ঠিক আছে? এটা আমার সঙ্গে অনেকেই একমত হতে পারো বা নাও হতে পারো। তারপর দেখো, অনলাইন ক্লাসে কিন্তু এটা সকাল থেকে রাত পর্যন্ত যদি আমরা মোবাইলের সঙ্গেই আর কি পড়ে থাকি, তাহলে কিন্তু এটা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু এটা ভালো নয়। বোঝা গেছে? এবার দেখো, অনলাইন ক্রমশ ব্যবসার দিকে যাচ্ছে। সেটা আগেই তোমাদেরকে বললাম। অনেক বিজ্ঞাপন তো আমরা দেখছি। ঠিক আছে? অ্যাপ ব্যবহার দেখছি। শিক্ষার ব্যবসাটা বাড়ছে। শিক্ষার ব্যবসাটা বাড়ছে। তাই না? দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অনলাইনে যতটা আর কি অনলাইন এডুকেশনের হারটা বাড়ছে, ততটা অনেক আর কি অ্যাপ আছে। আমি কোনো অ্যাপের নাম বলব না। ডিফারেন্ট অ্যাপ আসছে। ওই সমস্ত যখন অ্যাপগুলো আসছে, ওসবগুলো কোনো কোম্পানি আর কি আনছে, এবং যখন কোনো কোম্পানি আনবে তখন তারা ইনভেস্টমেন্ট করবে। কোনো কোম্পানি যখন কোনো ব্যাপারে ইনভেস্টমেন্ট করবে, তারা অবশ্যই প্রফিটের জন্য ইনভেস্টমেন্ট করবে। তাই না? তাহলে অর্থাৎ এটা একটা ব্যবসায় পরিণত হচ্ছে এবং এই ব্যবসাটাতে ডে বাই ডে বাড়ছে। হয়েছে? এবার দেখো, এই একটা খুব আমি ভালো কথা বললাম, এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। অনলাইন হচ্ছে একটা সাপ্লিমেন্টারি। করোনা আবহাওয়ার সময়, ঠিক আছে, আমরা হচ্ছে খুব মানে বিপজ্জনক সিচুয়েশনে পড়েছি। তাকে রক্ষার্থে একটা সাপ্লিমেন্টারি প্রসেস হিসেবে আমরা অনলাইনটাকে ব্যবহার করছি। ঠিক আছে? যারা ব্যবস্থা করতে পারছে তারা করছে। ঠিক আছে? যাদের হচ্ছে বেয়ার করার ক্ষমতা আছে তারা করছে। হুম? কিন্তু যারা বেয়ার করতে পারছে না তাদেরকে আমরা দেখব না, এইটা বললে তো হবে না। এটা কিন্তু নয়। হুম? আমরা একটা সোশ্যালিস্ট কান্ট্রি। তো এই ব্যাপারটা দেখলে তো হবে না। যারা বিয়ার করতে পারছে তারাই শুধু শিক্ষা গ্রহণ করবে, আর যারা শিক্ষা গ্রহণ করতে মানে বেয়ার করতে পারছে না তারা শিক্ষা গ্রহণ করতে পারবে না। এটা কিন্তু আমাদের পসিবল নয়। ঠিক আছে? তাহলে বলছি, অনলাইন যে শিক্ষা ব্যবস্থাটা, এটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি প্রসেস। ঠিক আছে? এটা কখনোই একদম মাস্ট করতেই হবে এটা কিন্তু নয়। কম্পালসারি কিন্তু করা যাবে না। তবে এই ব্যবস্থাটাকে আমরা কম্পালসারি করতে পারি না বা কম্পালসারি করা যায় না। কম্পালসারি করলেও সেটা কিন্তু আজকে পসিবল না, অনেক বছর পরে পসিবল হবে, যখন আমাদের মধ্যে যে এই যে টেকনিক্যাল ফল্টগুলো আছে, ধনী দরিদ্রের ব্যবহার মানে ব্যবধানটা যতটা কমবে, এই সমস্ত ব্যাপারগুলো যতদিন আর কি আসবে না, ততদিন কিন্তু আমরা এটাকে কম্পালসারি করতে পারি না। ঠিক আছে? তো আজকের ডিসকাশনসটা এই পর্যন্ত। যদি তোমরা এই ডিসকাশন থেকে কিছু শেখো বা ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব